এফআইআর খারিজ চেয়ে এবার হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, কি খবর? দেখো, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে এফআইআর খারিজের আবেদন নিয়ে এসছেন। মূলত যখন ভোটের প্রচার চলছিল, অর্থাৎ নির্বাচনের প্রচার চলছিল, সেই সময় তার একাধিক বক্তব্যের মাধ্যমে তিনি হিংসা ছড়িয়েছেন। এই মর্মে গত 15ই মে বিধাননগর থানায় একটি এফআইআর দায়ের হয় এবং সেই এফআইআরের ভিত্তিতেই তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে এসছেন এবং আজকেই তিনি মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন এবং সেই মর্মেই কিন্তু এই মামলা দায়েরের যে প্রক্রিয়া ছিল সেটা সম্পন্ন হয়েছে এবং আগামী 21শে মে এই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে শুরু হতে পারে। এবার পশ্চিম মেদিনীপুরের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দাসপুরের প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলেকে। দাসপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুমারেশ ভূঁইয়া, তাকে গ্রেফতার করেছে পুলিশ। কুমারেশ ভূঁইয়া প্রাক্তন বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলে। গ্রেফতারির পর তাকে লক্ষ্য করে চোর স্লোগান দিলেন স্থানীয়রা। চারটে দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অধরা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। আর এবার বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডলকে গ্রেফতার করলো পুলিশ। বিধায়কের ছেলের কাছ থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র, পাওয়া গেছে 4 রাউন্ড কার্তুজ, বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। ডায়মন্ড হারবার এবং রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে পাকড়াও বিধায়ক পুত্র। দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা হচ্ছে সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশ এসে পৌঁছানোর আগে একেবারে লুকিয়ে লুকিয়ে পালাচ্ছেন বিধায়ক দিলীপ মণ্ডল। এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি, তার মধ্যেই বিধায়ক পুত্রকে গ্রেফতার করলো পুলিশ। আর এদিকে প্রায় 3 মাস ফেরার থাকার পর অবশেষে প্রকাশ্যে সোনা পাপ্পু। এই হচ্ছে সেই মুহূর্তের ছবি যখন ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য তিনি সিজিও কমপ্লেক্সে আসছেন। 8 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো ইডি দপ্তরে রয়েছেন কসবার সোনা পাপ্পু। কসবার ত্রাস। সোনা পাপ্পু 3 মাস পর উদয় হয়েছে তার, এবং এই মুহূর্তে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি। 8 ঘন্টা পেরিয়ে গিয়েছে। সরাসরি প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন। ভেতরে কি চলছে প্রকাশ? কোন কোন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে? দেখো, দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। 8 ঘন্টা হয়ে গেছে। 3 দফার জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই কিন্তু শেষ হয়েছে। কিন্তু যেটা ইডি সূত্রের খবর বা ইডির আধিকারিকরা দাবি করছেন যে সোনা পাপ্পু সে কিন্তু তথ্য গোপন করছে, তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। মূলত ওর কাছ থেকে যখন জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা যে জয়েশ কামদার, তোমার মনে থাকবে তার বাড়িতে অর্থাৎ সোনা পাপ্পুর বাড়িতে যেদিন তল্লাশি অভিযান চালানো হয় সেদিন জয়েশ কামদারের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং জয়েশ কামদারের যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে কিন্তু সোনা পাপ্পুর সঙ্গে লেনদেনের কথা সামনে এসছে। সেই বিষয় নিয়ে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ইডি সূত্রের খবর বিভিন্ন ধরনের কিন্তু বিভ্রান্তিকর উত্তর সে দিচ্ছে। এবং তোমাকে বলে দিই, একাধিক প্রভাবশালী যোগ রয়েছে। ইডি আধিকারিকরা তারা যেটা মনে করছেন বা তাদের কাছে যে এভিডেন্স রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সোনা পাপ্পু তার মাথায় কিন্তু একাধিক প্রভাবশালীদের হাত ছিল, অর্থাৎ প্রোটেকশন পেয়েছিল। তাই জন্য কিন্তু তোলাবাজি থেকে শুরু করে চমকানো ধমকানো এবং যে অভিযোগ ইডির তরফে আনা হচ্ছে যে কোনো প্রমোটার বালিগঞ্জ কসবা বা আশেপাশের এলাকায় যে কোনো প্রমোটার কাজ করার জন্য তাদের কিন্তু কাউন্সিলরদের টাকা দিতে হতো, তোলাবাজির টাকা দিতে হতো এবং সেই টাকা নিতে যেত এই সোনা পাপ্পু। অর্থাৎ সোনা পাপ্পুকে সামনে রেখে তোলাবাজির যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট চলতো। এই নিয়ে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে সে কিন্তু প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে। একেবারে একাধিক প্রশ্নের উত্তর ইডি আধিকারিকদের এড়িয়ে যাচ্ছে সোনা পাপ্পু, এবং এখনো এই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। আপাতত প্রকাশ, তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.